স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে এক থাকবে রাজনৈতিক দলগুলো। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একথা জানিয়েছেন নেতারা। ষড়যন্ত্র বন্ধ করতে সরকারকে দ্রুত নির্বাচন দেওয়ার আহ্বান জানিয়েছে বিএনপি। আর জামায়াত বলেছে যে কোনো চরমপন্থায় এক চুল ছাড় দেবে না তারা। এছাড়া দেশি বিদেশি চক্রান্তের বিরুদ্ধে কৌশলে এগোনোর পরামর্শ দিয়েছেন অন্যান্য দলের নেতারা। অন্তর্বর্তী সরকার গঠনের পর প্রায় সব রাজনৈতিক দলের সঙ্গেই আলাদাভাবে কথা বলেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সেসব বৈঠকে সংস্কার আর নির্বাচনই ছিল মূল আলোচ্য। বুধবারই প্রথম জাতীয় ঐক্য ইস্যুতে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠকে একসঙ্গে অংশ নেয় প্রায় সব দল। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে বিকেল 4টার পর শুরু হওয়া বৈঠক চলে প্রায় 3 ঘণ্টা। দেশের স্বার্থে এক কাতারে থাকতে চান সবাই। যে কোনো চরমপন্থায় এক চুল ছাড় দেয়া হবে না বলে হুঁশিয়ারি দেন তারা। আমরা বলেছি যে অতি দ্রুত সংস্কার সাধন করে নির্বাচনের জন্য একটি রোডম্যাপ দেওয়া, যাতে করে জনগণ একটি রোডম্যাপ পেলে নির্বাচনমুখী হয়ে গেলে যে সকল ষড়যন্ত্র এখন আপনারা দেখতে পাচ্ছেন, এইসব ষড়যন্ত্র আর কেউ করতে সাহস পাবে না। ক্লিয়ারলি আমরা জানিয়ে দিয়েছি, এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। এটা যে রূপ নিয়েই আসুক, সকল রূপের আমরা চরমপন্থাকে আমরা ঘৃণা করব এবং প্রশ্রয় আমরা দিব না কেউ। এই ব্যাপারে আমরা সকলে একমত হয়েছি। সাম্প্রদায়িক অস্থিরতা সৃষ্টির চেষ্টা হচ্ছে উল্লেখ করে ভারতের কড়া সমালোচনা করেন নেতারা। ষড়যন্ত্র মোকাবিলায় সরকারকে কৌশলী হওয়ার তাগিদ দেন। এই ঐক্যের প্রকাশ হিসেবে সারা দেশে একটা দিবসে আমরা জাতীয় পতাকা হাতে আমরা সবাই দাঁড়াবো। এই বিষয়ে হয়তো দ্রুতই সিদ্ধান্ত আসতে পারে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের গণমাধ্যম এবং বাংলাদেশের ডায়াসপোরা কমিউনিটি যারা বিভিন্ন দেশে ছড়িয়ে আছে এবং আমাদের আন্তর্জাতিক গণমাধ্যম সহ বিভিন্ন খ্যাতনামা প্রতিষ্ঠানে যারা কর্মরত, তাদেরকে নিয়ে সোশ্যাল মিডিয়া, মেইনস্ট্রিম মিডিয়ায় এই অপপ্রচার এবং প্রপাগান্ডার বিরুদ্ধে একটা সঠিক ক্যাম্পেইন করার জন্য আলোচনা হয়েছে। ঐক্যের লক্ষ্যে বৃহস্পতিবার ধর্মীয় নেতাদের সঙ্গেও বৈঠক করবেন প্রধান উপদেষ্টা। মাহমুদ মৌমিতা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে আলোচনা করতে এই মুহূর্তে আমাদের সঙ্গে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি সাধারণ সম্পাদক শহীদ উদ্দিন মাহমুদ স্বপন, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিলুজ্জামান। আপনাদের তিনজনকেই স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে। শুরুতেই আমি একটু চলে যেতে চাই লন্ডনে। সেখানে থেকে আমাদের সাথে আছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম। আমি শুরুতেই আপনার কাছে আসছি যে রাজনৈতিক ঐক্যের লক্ষ্যে কিন্তু আজ প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেছে সব রাজনৈতিক দলগুলো এবং তারা একই সাথে ঐক্যমত্যে পৌঁছেছে। এটি অবশ্যই একটি ইতিবাচক সাইন বলা যায় বাংলাদেশের জন্য। সেক্ষেত্রে ভারতকে কড়া জবাব দেওয়ার পরিকল্পনা কি হতে পারে বলে আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। মূলত ভারতের যে আগ্রাসী মনোভাব, এটা হঠাৎ করে আপনার 5ই আগস্টের পরেই কিন্তু আপনার 2024 সালের জুলাই আগস্টের যে আন্দোলন পরবর্তীতে পতিত স্বৈরাচার বা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি দেশ ছেড়ে পালিয়ে যাবার পরে কিন্তু ভারতের আপনার ভূমিকাটা একটু ভিন্ন রকম ভাবে একটা আগ্রাসী মনোভাব যেটা প্রকাশ্যে এসে গেছে। তার আগে আমরা যেটা দেখেছি গত 16 বছর ধরে, 16-17 বছর, এমনকি 2008 সালের নির্বাচন যেটা, সেটাকেও আমি মনে করি যে বিতর্কিত একটা নির্বাচন। সেটা যদিও তত্ত্বাবধায়ক সরকারের অধীনে হয়েছে, সেটা আওয়ামী লীগ সরকারকে ক্ষমতায় আনার জন্য এবং নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা, যেটাকে আমরা বলি যে ব্রুট মেজরিটি, যেটাতে সংবিধান সংশোধন করা যায়, সে ধরনের একটা ষড়যন্ত্রের অংশ হিসেবে সেই নির্বাচনটা এসেছিল। পরবর্তীকালে 2014 সাল বলেন, 18 সাল বলেন, 2024 সাল বলেন, সে সমস্ত নির্বাচনগুলোতে বাংলাদেশের জনগণকে অবহেলা করে বাংলাদেশের জনগণের আগের কথা আমি চাচ্ছি যে এই মুহূর্তে যে পরিস্থিতি, তাতে করে পরিকল্পনা আসলে কি হতে পারে বর্তমান পরিস্থিতিতে। আমি এই কারণে এই প্রসঙ্গটা টানলাম, এ কারণেই যে মনের মধ্যে অনেক দুঃখ বেদনা, যে 16-17 বছর পেলে পুষে রাখলাম, হঠাৎ করে 16 দিনেই মনে করেন যে বাংলাদেশের জনগণ তাদেরকে উৎখাত করে দিল। এই যে আপনার মনোবেদনা, এটার থেকেই কেমন যেন একটা অবস্থা আপনার ভারতের সরকার এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে ভারতের আপনার জনগণেরও একটা অংশ, আমরা যেটা কখনো আশা করি না। জনগণ এবং সরকার ভিন্ন জিনিস, রাষ্ট্রের নিজস্ব পলিসি থাকে, কিন্তু রাষ্ট্র যে সম্পর্কটা করেছিল একটা পার্টিকুলার রাজনৈতিক দলের সঙ্গে করেছিল,
বাংলাদেশের জনগণ চায় বাংলাদেশের রাষ্ট্রের সঙ্গে ভারত রাষ্ট্রের সম্পর্কটা হবে, এবং সম্পর্কটা হবে আপনার পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে। সেখানে কোনো প্রভু কিংবা ভৃত্যের সম্পর্ক থাকবে না, অধিকার ন্যায্য থাকবে সবার, এবং আন্তর্জাতিক যে সমস্ত সীমাগুলো আছে কূটনৈতিক, সেই শিষ্টাচারটা বজায় রেখে ভারত বাংলাদেশের সঙ্গে সম্পর্কটা বহাল রাখবে। তার কারণ আমরাও যেমন আমাদের নেইবার হিসেবে, প্রতিবেশী হিসেবে ভারতকে অস্বীকার করতে পারবো না, ঠিক তেমনটাই ভারতও বাংলাদেশকে অস্বীকার করতে পারবে না। তবে ভারত যদি মনে করে। ব্যারিস্টার অসীম, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমি একটু চলে যেতে চাই রাজারবাগে, সেখান থেকে আছেন জেএসডি সাধারণ সম্পাদক শহীদউদ্দিন মাহমুদ স্বপন। আপনার কাছে একটু জানতে চাই যে আজ তো প্রধান উপদেষ্টার সাথে সব রাজনৈতিক দলগুলোই অংশগ্রহণ করেছে আলোচনায় এবং ঐক্যমত্যে পৌঁছেছে। সেক্ষেত্রে ষড়যন্ত্র প্রতিরোধ করতে সরকার এবং রাজনৈতিক দলগুলো কি একসাথে কর্মসূচি দিতে পারে কিনা? ধন্যবাদ আপনাকে। আজকে বাংলাদেশের রাজনীতিতে বা বাংলাদেশের ইতিহাসে 1971 সালের মুক্তিযুদ্ধে যেভাবে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছিল, আবার মুক্তিযুদ্ধের পরে যে ঐক্যটি বিনষ্ট হয়ে গিয়েছিল, 24শে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে আবার যে জাতীয় ঐক্যটা প্রতিষ্ঠিত হয়েছে, সেটিকে আজকে কার্যকর একটি রূপ দেওয়ার লক্ষ্যে এই প্রথম স্বাধীন বাংলাদেশে জাতীয় উদ্ভূত পরিস্থিতি এবং স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে প্রধান উপদেষ্টা যে রাজনৈতিক দলসমূহের সাথে বৈঠক করলেন, এটি প্রথম। এবং এর মধ্য দিয়ে আমি মনে করছি বাংলাদেশের যে জাতীয় চেতনা, আমার পতাকা মাটি এবং মাটি মানুষের জন্য যে সকল রাজনৈতিক দেশপ্রেমিক শক্তির ঐক্যের যে ভিত্তি, সেটি আজকে রচিত হয়েছে এবং এক ধাপ এগিয়ে গিয়েছে। আমরা মনে করছি এর মধ্য দিয়ে একটি জাতিসত্তার যে শক্তিশালী অবস্থা তৈরি হয়, সেটি তৈরি হয়েছে এবং ভবিষ্যতে সেটিকে কার্যকর রূপ দেওয়ার চেষ্টা করা হবে। আমি একটু বলতে চাই এই কথা যে অতীত স্বৈরাচারী সরকার যে আনুগত্যের যে নীতি গ্রহণ করেছিল এবং তার ক্ষমতায় টিকে থাকবার জন্য সবকিছু বিলিয়ে দিয়ে যে পারস্পরিক অংশীদারিত্ব তৈরি করেছিল, সেটি ছিল একতরফা এবং অন্যের প্রতি তার সমস্ত কিছু দিয়ে সম্পর্ক রক্ষা করবার, তৈরি করবার চেষ্টা। সেটি যখন অন্তর্বর্তীকালীন সরকার এই ফ্যাসিস্ট পালিয়ে যাওয়ার পরে যখন নতুন অধ্যায় রচিত হলো, যখন নতুনভাবে বাংলাদেশ তার ভাবনা এবং চিন্তা নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে, তখন তাদের যে স্বার্থের যে জায়গায় আঘাত আসলো এবং সেই জায়গা থেকে তারা ক্রোধ এবং তাদের ভিতর ঘৃণা তৈরি হলো এবং সেটিকে প্রতিফলিত করবার জন্য তারা আজকে চেষ্টা করছে বিভিন্নভাবে, আমরা দেখছি, এবং সেগুলোই তার প্রকাশ। এটিকে মোকাবেলা করবার জন্য আমরা অনেকগুলো প্রস্তাব দিয়েছি, বিভিন্ন রাজনৈতিক দল সমূহ কথা বলেছে এবং এর মধ্য দিয়ে একটি ইস্পাত কঠিন জাতীয় ঐক্য তৈরি করবার চেষ্টা হয়েছে। আমরা মনে করি সেটি হবে। আমি শুধু সংক্ষেপে একটু বলতে চাই, আমরা মাননীয় প্রধান উপদেষ্টাকে আমাদের দলের পক্ষ থেকে, আমি অংশগ্রহণ করেছিলাম, আমরা আহ্বান জানিয়েছি অনতি বিলম্বে উনি যেন জাতির উদ্দেশ্যে একটি ভাষণ দেন, যাতে করে সবগুলো জাতির ঐক্যের যে প্রক্রিয়া সেটি যেন আরো ত্বরান্বিত হয়। আমরা বলেছি এবং সবাই সেটি বুঝতে পারে। একটি লাইন শেষ করি। আমরা আপনার কাছে আবারও আসবো মাহমুদ স্বপন, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমি একটু চলে যেতে চাই আমাদের সাথে আরেকজন যিনি আছেন, গণ অধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য শাকিলুজ্জামান, আপনার কাছে। জনাব শাকিলুজ্জামান, ভারতকে কড়া জবাব দেওয়ার জন্য সবাইকে নিয়ে একসাথে জাতীয়ভাবে কোনো ধরনের কর্মসূচি দেয়া যেতে পারে কিনা, আপনি কি মনে করেন? দেখেন, ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কিন্তু এর আগেও আমরা অনেক কথা বলেছি। 21 সালে যখন ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে আমরা কথা বলি, সেই জায়গায় কিন্তু সেই জায়গায় কিন্তু ছাত্র যুব অধিকার পরিষদের 54 জন নেতাকর্মী সেই জায়গায় কিন্তু ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে কারাবরণ করেছে। আমি নিজে ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে কথা বলতে গিয়ে গুমের শিকার হয়েছি। 5ই আগস্টের সময় যে দেখেন ছাত্র শ্রমিক জনতার সম্মিলিত আন্দোলনের মাধ্যমে, একটা প্ল্যাটফর্মে আন্দোলনের মাধ্যমে এই ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারকে কিন্তু পতন ঘটানো হয়েছে। সেই জায়গায় ভারতীয় আধিপত্য বিস্তার যদি বাংলাদেশের মাটিতে করতে চায় এবং কারো মাধ্যমে যদি কেউ করতে চায়, সেই জায়গায় ছাত্র শ্রমিক জনতা এবং সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে সেটা মোকাবেলা করবে। এবং আজকে দেখেন, ভারতীয় দেশের যে একটা জাতীয় ইস্যু, জাতীয় ক্রাইসিস বলেন, যে কোনো ইস্যুতে বলেন, প্রধান উপদেষ্টা যখন সকল রাজনৈতিক দলকে ডাকলো, সেই জায়গায় কিন্তু সকল রাজনৈতিক দল দেশের এই ক্রাইসিস মোমেন্টে বাংলাদেশকে নিয়ে যে বহির্বিশ্বে যে অপপ্রচার চালাচ্ছে, ভারত বিশেষ করে ভারতীয় মিডিয়াটা বাংলাদেশকে নিয়ে যে অপপ্রচার চালাচ্ছে এবং আগরতলা এবং কলকাতায় হাইকমিশনে যে হামলাটা করা হয়েছে, একটা দেন কনভেনশন অনুযায়ী, ভিয়েনা কনভেনশন অনুযায়ী একটা দেশের
যে দূতাবাসগুলো রয়েছে সেই দূতাবাসগুলো রক্ষার দায়িত্ব সেই দেশের সরকারের, সেই দেশের রাষ্ট্রের। কিন্তু সেই জায়গায় ভারত কিন্তু সেই দূতাবাস, বাংলাদেশ দূতাবাস কিন্তু রক্ষায় ব্যর্থ হয়েছে। আমরা যেটা বলবো, প্রতিবেশী দেশের কাছ থেকে যখন আমরা এরকম একটা আচরণ পাই সেটা কিন্তু খুবই দুঃখজনক। এমনকি এটুকু বলবো, এই 15-16 বছরে ফ্যাসিস্ট আওয়ামী সরকার বাংলাদেশকে কিন্তু একটা ভারতের অলিখিত অঙ্গরাজ্যে পরিণত করেছিল। এমনকি এই ভারত সরকার আওয়ামী লীগ সরকারকে ব্যবহার করে তার একটা পারভাস স্থাপ করতে বিভিন্ন সময় আপনি বক্তব্যের দিকে যদি তাকান, খোদ এই ফ্যাসিস্ট স্বৈরাচারী হাসিনা সরকারই কিন্তু বলেছিল ভারতকে যা দিয়েছি তা আজীবন মনে রাখবে। তো শেখ হাসিনা সরকার ভারতকে কি এত দিয়েছে তার জন্যই কিন্তু এই বর্তমানে ভারত সরকার কিন্তু বাংলাদেশের জনগণের চোখ দিয়ে তারা দেখছে না, তারা আওয়ামী সরকারের চোখ দিয়ে কিন্তু বাংলাদেশকে দেখছে। তার কারণেই কিন্তু এই পরিস্থিতিগুলো তৈরি হচ্ছে, যেখানে ছাত্র, শ্রমিক জনতা এবং সকল রাজনৈতিক দল ঐক্যবদ্ধভাবে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব প্রশ্নে সবসময় ঐক্যবদ্ধ রয়েছে। এমনকি এই অন্তর্বর্তীকালীন সরকারকে যে কোনো সহযোগিতা করতে, বিশেষ করে দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষার ক্ষেত্রে আমরা সবসময় ঐক্যবদ্ধ থাকবো। এর জন্য যদি একত্রে কর্মসূচি দেওয়ার প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে আপনারা দিবেন। জি শাকিলুজ্জামান, আপনার বক্তব্য পরিষ্কার। আমি আপনার কাছে আবারও ফিরবো। এবারে আমি আবারও চলে যেতে চাই ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আপনার কাছে একটু জানতে চাই, দল হিসাবে বিএনপি বারবারই নির্বাচনের কথা উল্লেখ করছে, সেক্ষেত্রে আজও তারা বলেছে যে নির্বাচন খুবই জরুরি। ঐক্য ধরে রাখতে কি আসলে নির্বাচনই জরুরি? আমি আপনাকে একটা কথা বলি, দুজন পূর্বতন স্বপন ভাই এবং আপনার গণ অধিকার পরিষদের যে নেতা আপনার বক্তব্য দিয়েছেন তারা খুব সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে খুব সুন্দর করে বলেছেন কিন্তু, এবং ওর মধ্যে দিয়ে কিন্তু মানুষের যে জনগণের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন আমি মনে করি যে সেটা কিন্তু খুব বাস্তবিক। এবং প্রধান উপদেষ্টা যে ডাকটা দিয়েছেন এটা হচ্ছে যে এক ধরনের মনস্তাত্ত্বিক, ভারত যেমন যে বিষয়টা আপনার যে বাংলাদেশের উপরে বা বাংলাদেশ রাষ্ট্রের উপরে যে ধরনের মনস্তাত্ত্বিক চাপ প্রয়োগ করার চেষ্টা করছেন, প্রধান উপদেষ্টার আহ্বানটাও ঠিক তেমনই একটা প্রতি উত্তর। আপনার যখন ইউনিটিটা যখন আসবে তখনই মানুষ যে কোনো বড় ধরনের আপনার সংকট মোকাবেলা করতে খুব সহজভাবে পারবেন। তো সেক্ষেত্রে দেখা গেছে যে ভারতের যে আগ্রাসী ভূমিকা, বাংলাদেশের যদি মানুষ, জনগণ, সর্বস্তরের জনগণ, সমস্ত রাজনৈতিক দলগুলো যদি আপনার ইউনাইটেড হয় তখন দেখা গেছে যে তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা সে খায়েশটা পূরণ হবার নয়, তখন তারা আপনার সেটা থেকে পিছিয়ে যাবে। আর বাংলাদেশ জাতীয়তাবাদী দল বারবার নির্বাচনের কথা কেন বলছেন? দেখুন, আমরা তো 16-17 বছর আন্দোলন করেছি গণতন্ত্রের জন্য, ভোটাধিকার ফেরত পাওয়ার জন্য। আপনার আন্দোলন যখন হয়েছে, এই আন্দোলন কিন্তু একটা পর্যায়ে এসে 16-17 বছরের যে অপশাসন, দুঃশাসন, মানি লন্ডারিং, ব্যাংক ব্যবস্থাপনা, অর্থনৈতিক অব্যবস্থাপনা, সমস্ত কিছু মিলিয়ে আপনার যে কম্পাইলেশন পাপের বোঝা এত বেশি ভারী হয়ে গেছে, সাধারণ ছাত্র ছাত্রীরা যে বৈষম্য বিরোধী আন্দোলনে যে স্পার্কটা ধরিয়েছেন। জি ব্যারিস্টার নাসির উদ্দিন, আমি একটু জানতে চাই যে বহির্বিশ্বে বাংলাদেশের মানুষ যে ঐক্যবদ্ধ আছে, সরকার, রাজনৈতিক দল সবাই ঐক্যবদ্ধ আছে, এই বার্তাটা আসলে পৌঁছে দেওয়ার জন্য কি ধরনের উপায় থাকতে পারে? আমরা কিভাবে সেটি পৌঁছে দিতে পারি বহির্বিশ্বে? আসলে আমার কথাটা একটু শেষ করি। আপনি যে নির্বাচনের কথাটা বললেন, আমি বললাম যে মূল বিষয়টা অন্তর্বর্তীকালীন সরকার তো আপনার সারা জীবন থাকবে না। আপনার অন্তর্বর্তীকালীন সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করবে। যতক্ষণ পর্যন্ত সেটা না হবে, এই যে আপনি দেখছেন যে ভারতে যেই সমস্ত আপনার তাদের ভূমিকা, আগ্রাসী ভূমিকা, সাম্প্রদায়িক উস্কানি দেওয়া, কিংবা আপনার মনে করেন যে সনাতন ধর্মাবলম্বী বলেন, আপনার ওই যে ইসকনের কথা বলেন, ওই বিভিন্ন বিশ্ববিদ্যালয়, প্রাইভেট ইউনিভার্সিটি, প্রাইভেট কলেজগুলো, বিভিন্ন ধরনের সংগঠন এখন মানে দাবি নিয়ে শুধু রাজপথে আসছে। এগুলো কিন্তু আসলে নির্বাচিত সরকার আসলেও তারা জারি রাখতে পারে, কিন্তু সেজন্যই আমি বলছি যে বহির্বিশ্বে কি ধরনের ঐক্যের বার্তা আমরা পৌঁছে দিতে পারি? না না, নিঃসন্দেহে আমি আপনাকে একটা কথা বলি, আপনার যে এখন কিন্তু আমরা যে অবস্থার মধ্যে, যে বৈশ্বিক যে অবস্থানটা, বৈশ্বিক ভূ রাজনীতির ক্ষেত্রে আপনার কোন দেশ এসে কোন দেশকে আপনার দখল করে ফেলবে না বা ফেলার মতো অবস্থাটা নেই। সে কারণে আমি বলছি যে ভারতের এমন কোনো কিছু করার নেই এই মুহূর্তে। আপনার যে জিনিসটা যে মনস্তাত্ত্বিক ভাবে একটা চাপ প্রয়োগ করা, এটা এক ধরনের তাদের কি বলে কোন একটা পন্থা অবলম্বন হতে পারে, কিন্তু এটার মাধ্যমে তারা বাংলাদেশের সরকার বা বাংলাদেশের জনগণকে নিয়ন্ত্রণ করবে এ ধরনের আমি মনে করি না সম্ভব। এবং বহির্বিশ্ব বলতে আপনার ওয়েস্টার্ন ইউরোপ থেকে আরম্ভ করে আমেরিকা বলেন, অস্ট্রেলিয়া বলেন, কানাডা বলেন, কেউই কিন্তু এটাকে কখনো সমর্থন করবে না। আগ্রাসন দিয়ে কখনো কোনো ভাবে বর্তমান বিশ্বে কোন দেশ আরেকটা দেশের উপরে কোনো আপনার কি বলে আপনাকে যে
যে নির্যাতন করা কিংবা দখল প্রভাব করা, বিস্তার করা বা দখল করা এটা করতে প্রভাব পারবে না বলে বিস্তার আপনি করা। মনে করছেন। জি, ব্যারিস্টার নাসির উদ্দিন, আপনি আমাদের সাথেই থাকুন। এবার একটু চলে যেতে চাই শহীদউদ্দিন মাহমুদ স্বপন, আপনার কাছেও একটু জানতে চাই যে নির্বাচনের মধ্যেই কি সব সমস্যার সমাধান রয়েছে কিনা, আপনি কি মনে করেন? দেখুন, ভারত বা প্রতিবেশী দেশটি আজকে যে আচরণটি করছে, যার জন্য আমরা জাতীয় ঐক্যমত্য তৈরি করবার চেষ্টা করছি, এটি কোনো নির্বাচিত সরকার অথবা অন্তর্বর্তীকালীন সরকারের প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে যে অতীতের 15.5 বছরের সরকারটি যে স্বার্থ নিয়ে প্রতিবেশী দেশটির সাথে কাজ করেছে, এখন এবং আগামীতে যারা ওই স্বার্থের, ওই বিলিয়ে দেওয়ার স্বার্থের বিপরীতে কাজ করবে, তাদের সাথে তারা কিন্তু এই আচরণটি করবে। অর্থাৎ তাদের স্বার্থহানির ঘটনা ঘটেছে, তারা যেভাবে এই দেশটিকে দেখবার চেষ্টা করেছে তার বিপরীতে আজকে অবস্থান নিয়েছি। তাদের রাজনৈতিক সাংস্কৃতিক আগ্রাসন, ব্যবসা বাণিজ্যের বিষয়, শর্তহীন যেসব চুক্তিনামা হয়েছে সেগুলার বিষয়ে তাদের স্বার্থের বিপরীতে আজকে অবস্থান নেওয়ার চেষ্টা হচ্ছে। এটি যে সরকারই হোক না কেন, নির্বাচিত আর অন্তর্বর্তীকালীন সরকার, তারা সেই অবস্থানে নিবে। সুতরাং এটি একদম যে নির্বাচিত সরকার আসলে এই অবস্থা পরিবর্তিত হবে বিষয়টা তা না। আমাদের মোকাবেলা করতে হবে কিভাবে, সেটি হলো প্রধান প্রশ্ন। আজকে জাতীয়ভাবে আমরা ঐক্যমত্য, আমি আপনার কাছে আরেকটু জানতে চাই যে দেশ বিদেশে জনমত গড়ে তোলা আসলে ভারতের অবস্থান কতটা পাল্টানো সম্ভব বলে আপনি মনে করেন? আমরা মনে করছি জাতীয় ঐক্যমত্য তৈরি করা, পুরা জাতীয় ঐক্যবদ্ধ থাকা এক ধরনের আমার নৈতিক জায়গাটা উদ্ভাসিত হবে, এবং এর মধ্য দিয়ে এই যে মনস্তাত্ত্বিক চাপ তৈরি করবার চেষ্টা করা হচ্ছে অথবা অন্যান্য যেসব চাপ তৈরি করতে হচ্ছে, এর বিরুদ্ধে একটা অবস্থা আমাদের জাতীয় সত্তা তৈরি হবে। দ্বিতীয়ত, আমরা প্রস্তাব করেছি, আপনাকে যেটা বলতে চেয়েছিলাম, আমরা প্রস্তাব করেছি একটি দিবস আমরা উদযাপন করতে চাই, পালন করতে চাই বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল, শ্রেণী পেশার মানুষ, শ্রমজীবী, কর্মজীবী সমস্ত মানুষকে নিয়ে, এবং জাতীয় পতাকা হাতে নিয়ে যার যার বাসা বাড়ি, রাজনৈতিক দল মাঠে ময়দানে, এবং সারা বিশ্বে যেখানে বাঙালি আছে সেখানে পুরা জাতি, যেমন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সারা বিশ্বে ছড়িয়ে প্রতিবাদ করেছিল স্বৈরাচারের বিরুদ্ধে, আজকে এই পরিস্থিতিতেও যেন সেটি করে। জি, শহীদউদ্দিন মাহমুদ স্বপন, আপনিও আমাদের সাথেই থাকুন। আমি আবার একটু চলে যাচ্ছি শাকিরুজ্জামান আপনার কাছে একটু জানতে চাই যে সংস্কারের কারণে নির্বাচনে যদি দেরি হয় সেক্ষেত্রে ষড়যন্ত্র বাড়বে কিনা, কি মনে করেন আপনি? এটা মনে করি না যে ষড়যন্ত্র বাড়বে। বর্তমানে দেখেন, ভারত বিভিন্নভাবে দেশের সার্বভৌমত্ব নিয়ে যেরকম উস্কানি দিচ্ছে এবং ষড়যন্ত্র করছে, সেই জায়গায় কিন্তু সকল রাজনৈতিক দল অন্তর্বর্তীকালীন সরকারের আহ্বানে আজকে ঐক্যবদ্ধভাবে একটা মিটিং করেছে, এবং সেই জায়গায় কিন্তু তারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব প্রশ্নে কিন্তু ঐক্যবদ্ধ রয়েছে। আমরা বলবো যে 5ই আগস্টে ছাত্র জনতার যে একটা গণঅভ্যুত্থান হয়েছে, এই গণঅভ্যুত্থানে 2000-এরও বেশি ছাত্র শ্রমিক জনতা তার জীবন দিয়েছে এবং 50,000-এরও বেশি আহত হয়েছে। আমরা সে জায়গায় কিন্তু শুধু নির্বাচনের কারণে কিন্তু এই শহীদ এবং আহত হয়নি। দেশে একটা যৌক্তিক সংস্কার প্রয়োজন, সেটা শুধু নির্বাচন কেন্দ্রিক যে সংস্কার তা না, সকল সেক্টরের যৌক্তিক সংস্কার প্রয়োজন। এই 15-16 বছরে ফ্যাসিবাদী আওয়ামী সরকার আপনার চাকরির সেক্টরগুলো দেখেন, কোন একটা চাকরির সেক্টরের ক্ষেত্রে যদি আপনি পরীক্ষা ভাইভাতে যান, সেই জায়গায় দেখে তার পূর্বপুরুষ কেউ আওয়ামী লীগের রাজনীতির সাথে জড়িত আছে কিনা, অথবা বিরোধী দলের সাথে যদি কেউ জড়িত থাকে তাকে চাকরিতে অথবা ভাইভা থেকে কিভাবে চাকরি থেকে বাদ দেওয়া যায়, DJFINS এর যে একটা রিপোর্ট আছে, সেই রিপোর্টে কিন্তু তাদেরকে চাকরি থেকে বাদ দেওয়া হতো। তো এই জায়গায় আমরা যেটা মনে করি, দেখেন ফ্যাসিবাদী স্বৈরাচারী সরকার 15-16 বছরে আমাদের উপর যে নির্যাতন নিপীড়ন করেছে, বিশেষ করে বিরোধী দলের রাজনৈতিক দলের ওপরে একের পর এক যে নির্যাতন নিপীড়ন করেছে, সেই নির্যাতন নিপীড়ন কিন্তু এখন নেই। ফ্যাসিবাদী সরকার পালিয়ে যাওয়ার পর সবাই কিন্তু এই যে আমরাই যে এখন মুক্তভাবে কথা বলতে পারছে, বিভিন্নভাবে সবাই যার যার দাবি যৌক্তিক কথাগুলো বলতে পারছে, যৌক্তিক দাবিতে কথা বলতে পারছে, এটা জারি রাখা প্রয়োজন। আমি মনে করি সকল সেক্টরে যৌক্তিক সংস্কার প্রয়োজন। সেক্ষেত্রে যদি সরকারের কিছু সময়, অন্তর্বর্তীকালীন সরকারের কিছু সময় লাগে, সে সময়টা দেওয়া প্রয়োজন। কিন্তু আপনি বলতেছেন নির্বাচন। শহীদউদ্দিন মাহমুদ স্বপন এবং ব্যারিস্টার নাসির উদ্দিন আহমেদ অসীম, আপনাদের তিনজনকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য।